আজই শেষ হতে চলেছে আমাদের প্রিয় তাজমহল গল্পের যাত্রা। এতদিন যারা শুরু থেকে সাথে ছিলেন, আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। এই গল্পটা শুধু একটা গল্প ছিল না, ছিল অনুভূতির এক গভীর স্পর্শ, ভালোবাসা, ত্যাগ আর স্মৃতির এক অনন্য মেলবন্ধন। আজ শেষ পর্বে এসে জানতে চাই আপনাদের কেমন লেগেছে এই গল্পটা। আপনারা যদি এই গল্পে একটুও আবেগ খুঁজে পান, যদি কোথাও নিজের অনুভূতির ছোঁয়া পান, তাহলে অবশ্যই জানাবেন কমেন্টে। আপনার মতামতই আমাদের অনুপ্রেরণা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন আরও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শেষ পর্বটা সবাই মিলে উপভোগ করি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। তাসনুভা বলল, আমি দেখছি। দরজা খোলা মাত্রই সে আনিসকে দেখতে পেল। আনিসের হাতে একটা থলে, তাতে শাক সবজি আর অনেক বাজার সদাই দেখা যাচ্ছে। শাহিদা বেগম পাঠিয়েছেন। তাসনুভা জানতে চাইল, বাড়িতে গিয়েছেন? আর আমাকে ফোন দিতে মনে নেই? আমি তাড়াহুড়ো করছিলাম এখানে আসার জন্য। ফোনের দিকে মনোযোগ ছিল না, চার্জও ছিল না। রাগ করো না। খাওয়া দাওয়া হয়েছে? মাত্র বসেছি। আচ্ছা যাও, খেয়ে নাও। আমি খেয়ে এসেছি। আশ্চর্য, খেয়ে এলেন কেন? আমি ভাইয়াকে বলেছি আপনি এখানে খাবেন। আচ্ছা চলো, আমি ওকে বুঝিয়ে বলবো। তিতলি খেতে খেতে শাওনকে বলল, শাওন ভাই, আপনার আরও দুটো ভিডিও করার কথা, এর পরের গানটা কি হবে? শাওন বলল, মনের যে নাই কোনো কাম রে বন্ধু। মনেরও আবার কাজ থাকে? তা জানি না। আপনি দেবের গানের পাগল কেন? আমার ভালো লাগে। ভাইয়ে, তুমি আজকে একটা গান গাইবে? তৌসিফ খেতে খেতে মাথা নাড়ল। কেন কেন, একটা গান গাইবে আজকে? প্লিজ প্লিজ, ওই গানটা, মনের কিনারে চলে আয়, এলোমেলো করে দে আমায়। তাসনুভা বলল, তুমি পড়া মুখস্থ করতে পারো না, কিন্তু তোমার অন্য সব মুখস্থ হয়ে যায়। সব গানের লিরিক্স তোমার মুখস্থ। তৌসিফ বলল, তুই বড় বোন হয়ে করিস কি? ধরে দুটো দিতে পারিস না? তাসনুভা তিতলির দিকে তাকালো। তিতলি, তাড়াতাড়ি খাও, খেয়ে বাবুকে কোলে নাও, সাইনা খেতে আসবে। আনিস ভাই আছে না, ওনাকে দাও, আমার খেতে সময় লাগে। উনি বাচ্চা সামলাতে পারবেন না, কথা কম বলবে। তিতলি হাড্ডিতে কামড় বসালো। তৌসিফকে বলল, ভাইয়ে, তুমি সত্যি গান গাইবে না? ধরে দেব একটা। আমি কি গায়ক যে গান গাইব? তুমি তো মাঝে মধ্যেই বলো, তিতলি নিয়ে এদিকে আয়, তোকে একটা গান শোনাই। কি করে তোকে বলবো তুই কে আমার? ধুম করে একটা কিল বসিয়ে দিল তৌসিফ। তিতলির কাশি উঠে গেল। সে কাশি সামলে তৌসিফকে উল্টো একটা কিল বসিয়ে দিল। তাসনুভা চেঁচিয়ে বলল, মেজো ভাইয়া, দেখো এরা মারামারি করছে। তাজদার গর্জন করে উঠল পাশের রুম থেকে। সমস্যা কি? দুটোকে কান ধরে বের করে দেব। তিতলি বলল, ও আমাকে আগে মেরেছে। তাজদার বলল, তৌসিফ, তুই কি ছোট বাচ্চা? তৌসিফ কিছু না বলে খাওয়া শেষ করে উঠে গেল ঝটপট। যাওয়ার সময় তিতলির মাথায় চড় মেরে দিল। তিতলি অভিশাপ দিল, তোর জীবনেও বিয়ে হবে না তৌসিফ পে। শাওন তাদের ঝগড়াছাটি দেখে মনে মনে বলল, মেয়ে মানুষ ঝগড়া করার জন্য সেরা রে। তাজদার সাইনা দুজনেই খেতে এলো। বাবু আনিসের কুল থেকে তিতলির কোলে গিয়েছে। তিতলির চুল টেনে ধরেছে। আজকাল চুল ধরলে সে আর চুল ছেড়ে দেয় না। তাজদার চেয়ার টেনে বসতে বসতে আনিসকে বলল, চলে আয়। আরে না, আমি খেয়ে এসেছি। আরও একবার খাওয়া যায়? অসম্ভব। তাসনুভা বলল, থাক, আর বলার দরকার নেই, উনি না খেয়েও তো আসতে পারত। সাইনা বলল, আম্মা নিশ্চয়ই জোর করেছে, না খেয়ে বেরোতে দেয় না। তারা তিনজন বসে খেয়ে নিল। তাসনুভা অল্প করে খেয়ে আগেভাগে উঠে গেছে। বাবুকে নিয়ে তিতলি, তৌসিফ আর শাওন বাইরে চলে গিয়েছে। নিশ্চয়ই তিতলির আবদারে। খাওয়া দাওয়া করে তার একটু হাঁটাহাঁটি করতে হয়। ইদানিং ভীষণ গুলুমুলু হয়ে যাচ্ছে সে। তার বরের খুব কষ্ট হবে কোলে নিতে। বরের কথা সে খুব ভাবে এখন থেকে। তাসনুভা এসে দেখল আনিস একা একা বসে ফোনে টিপছে। তাসনুভা বলল, আপনি অফিস থেকে আজ দেরিতে ফিরেছেন? আনিস মাথা তুলে তাকালো। হ্যাঁ, কলিগদের সাথে ছিলাম, সবারই দেরি হয়েছে আজ। আনিস আবারও ফোনে চোখ রাখল। আর কিছুক্ষণ পর ফোন ধরা যাবে না, তাই সময়ের মধ্যে তার কাজ সেরে নিচ্ছে। তাসনুভা বলল, সেখানে নাহিদা ফাইজাও ছিল? ও, আপনার ওই কলিগটা অনেক সুন্দরী। আনিস উৎসুক দৃষ্টিতে তাকিয়ে বলল, ওই কলিগটা? তাসনুভা অন্যত্র মুখ ফিরিয়ে রেখে বলল, ইয়েস। আনিস কপাল কুঁচকে বলল, হ্যাঁ সুন্দর। এখন? তাসনুভা ঝাঁঝালো কণ্ঠে বলল, আবার সুন্দরও বলছেন? তুমি তো বললে সুন্দরী। আপনি আমার সাথে কোনো কথা বলবেন না। কার সাথে বলবো? তাসনুভা রেগে যাচ্ছে। সে কথা বলতে বারণ করেছে বলে তৎক্ষণাৎ কার সাথে কথা বলবে সেই সুযোগ খুঁজবে? লম্পট পুরুষ মানুষ। বিয়ের আগে তো দেখে ভদ্রলোক মনে হয়েছিল। আনিস তার হাত ধরে সামনে এনে বসালো। বসো,
তুমি বোধহয় রেগে আছো। না, আমি ভীষণ আনন্দে আছি, হাসছি, এই দেখুন। তাসনুভা জোরপূর্বক হেসে দেখালো। আনিস বলল, তাও ভালো, তুমি তো হাসো না সহজে। কারণ আছে। কি কারণ? তাসনুভা গম্ভীর মুখে বলল, কারণ হাসলে স্মাইল লাইন পড়ে। স্মাইল লাইন পড়লে তো ভালোই, সামান্য স্মাইল লাইনের জন্য তুমি হাসবে না? হাসলে তোমাকে ভালো লাগে। থ্যাঙ্কস, চেষ্টা করব। আমি আপনাকে একটা কথা বলতে চাই। বলো। আমি আর বাড়ি ফিরব না। আনিস একটু চমকালো। মানে আপনার এই ফোন, কাজ, কলিগ আর বন্ধুবান্ধবের ওপরে যেদিন আমি প্রায়োরিটি পাবো সেদিন ফিরব। আমি এখানে থাকব আর মাঝে মধ্যে আমাদের বাড়িতে যাব। টেক ইউর টাইম আনিসুজ্জামান। আনিস ফোন রেখে দিয়েছে। সর্বনাশ, এই মেয়ে তো তাকে হাড় জ্বালাবে। তাসনুভা সোফা থেকে উঠে চলে যাচ্ছিল। আনিস তার হাত ধরে ফেলল। চলো। তাসনুভা অবাক হলো। কোথায়? তোমাকে সময় দিতে হবে, এখনও দোকানপাট খোলা, খাওয়া দাওয়া করবে, ঘুরবে। দিনের বেলায় সময় দেওয়া হচ্ছে না, অফ ডেতেও কাজ থাকে প্রচুর। চলো, রাগারাগি দূরে রাখো, এইসব সম্পর্কের জন্য ক্ষতিকর। তাসনুভা হাত ছাড়িয়ে বলল, এইসব চাকরি টাকরি আমার ভালো লাগে না, সারাক্ষণ ওখানেই থাকেন আপনি, সারাদিন চলে যায় কাজে আর কাজে। আমরা ঘুরতে যাব কখন? আমার ইচ্ছে ছিল আপনার পাসপোর্ট চলে এলে বাইরে ঘুরতে যাব। আনিস তার হাত ধরে বলল, আচ্ছা যাব এক সময়, এখন চলো, আমি তাজকে ফোনে জানিয়ে দেব। চলো চলো। তাসনুভা বলল, ব্যাগ? কিচ্ছু দরকার নেই। শাইনা খাওয়া দাওয়া সেরে ফিরে এসে দেখল কেউ নেই, ঘরটা ফাঁকা। এরা সবাই গেল কোথায়? বাবুকে কোথায় নিয়ে গেল একটু দেখবেন? তাজদার নির্লিপ্ত ভঙ্গিতে বলল, ঘুরছে, তুমিও যাবে নাকি? শাইনা ক্লান্ত হয়ে বলল, নো, আমার ঘুম পাচ্ছে, আমি শুয়ে পড়ছি, আপনি আপনার মেয়েকে নিয়ে আসবেন, গুড নাইট। বলেই সে আর পেছনে তাকালো না, ধীর পায়ে হেঁটে ঘরের দিকে চলে গেল। তাজদার বিরক্ত স্বরে বলল, আমি এখন ওদের কোথায় খুঁজতে যাব? আবারও ঝড় বৃষ্টি নামতে পারে, হুট করে চলে গেল কোথায়? নিচেই আছে ওরা, খুঁজে দেখুন। তাজদার পায়চারি করতে করতে ফোন দিয়ে যাচ্ছে তৌসিফ আর শাওনকে। তৌসিফ ফোন রিসিভ করে বলল, আমরা সবাই একসাথে আছি, বৃষ্টি নামার আগে ফিরে যাব। তুমি শায়নাকে নিয়ে আসতে পারো চাইলে, আমরা এখন ফিরছি না, বাবু হাসি খুশি আছে, কাঁদছে না। তাজদার বলল, বাতাস বইছে? হালকা, ওর ঠান্ডা লাগতে পারে। লাগবে না, সারাক্ষণ মেয়েকে ঘরের ভেতরে বসিয়ে রাখবে নাকি? তুমি চলে গেলে তোমার মেয়ে গোটা পাড়ায় টোটো করে সবার কোলে ঘোরাঘুরি করে, তুমি ঘুমাও। তৌসিফ ফোন রেখে দিল। তাজদার কিছুক্ষণ সোফায় বসে রইল। বাবা, চাচা, বড় মামা, শেষে রায়হানের সাথে কথা বলে ঘরে গেল। দরজায় খিল দিয়ে দেখল শাইনা ঘুমিয়ে পড়েছে। কাজবাজ রান্নাবান্নার পর সে ক্লান্ত, ঘুমটা জরুরি। বৃষ্টি হওয়ায় ঠান্ডা লাগছে বেশ। সে শাইনার গায়ে লেপ টেনে দিয়ে কিছুক্ষণ পা টেনে পিঠের নিচে বালিশ দিয়ে বসে রইল। ঘুম আসছে না, নানান দুশ্চিন্তা মাথায় খেলা করছে। শাইনা এখানে একা একা থাকতে পারবে কিনা? নুভা থাকবে শোরুমে, তিতলির উপর এখনও ভরসা করা যায় না। পরক্ষণেই মনে পড়লে শাহিদা বেগমের কথা, তিনি আসবেন কাল, মেয়ের সাথে কিছুদিন থাকবেন। সবাই আশ্বাস দিয়েছে চিন্তা না করতে, সবাই আছে, মা মেয়েকে দেখে শুনে রাখবে। সে পিঠের নিচ থেকে বালিশটা টেনে বের করে মাথার নিচে হাত গুজে শুয়ে রইল। ঘরের আলো নিভে এসেছে, চারপাশ ধীরে ধীরে নীরব হয়ে যাচ্ছে। সে ভাবল আম্মুকে একবার কল দেবে কিনা। ফোনটা হাতে নিল, ডায়াল করার আগ মুহূর্তে থেমে গেল। ফোনটা আবারও রেখে দিল। কিছুক্ষণ পর শাইনা নীরবে এগিয়ে এসে তার বুকের উপর মাথা রাখল। তাজদারের বাহুর বেষ্টনীতে নিজেকে গুজে নিতে নিতে সে অস্ফুট স্বরে কি যেন বলল, বোঝা গেল না। তাজদার আলতো করে তার কপালে চুমু এঁকে চোখ বন্ধ করল। মাঝরাতে স্বপ্নে দেখল লন্ডনের এয়ারপোর্টে শাইনা নামছে তাজনাহাকে কোলে নিয়ে, আর সে দাঁড়িয়ে আছে একটু দূরে তাদের অপেক্ষায়। শাইনা তাকে দেখা মাত্রই হাসছে, বাবুও হাত নাড়ছে। ড্রয়িং রুমে তৌসিফ তিতলির গলার আওয়াজ শুনে চোখ ছুটে গেল। সে দরজা খুলে বেরিয়ে এসে ঘুমন্ত বাবুকে কোলে নিয়ে ঘরে এলো। বুকের সাথে জড়িয়ে ধরে রেখে কিছুক্ষণ হেঁটে হেঁটে ছোট্ট গাল কপালে আদরে ভরিয়ে দিল। তারপর কটে শুইয়ে দিয়ে শাইনাকে ডাকল। শাইনা ঘুম জড়ানো চোখে বলল, কি হলো? একটা স্বপ্ন দেখেছি মমতাজ, তাকাও। আরেকটা বিয়ে করেছেন জানি। তাজদার আর কিছু বলল না, ভীষণ রেগে গেছে সে। তাকে কি মনে করে এই মেয়ে? তার এত আদুরে বউ থাকতে সে আবার বিয়ে করবে কোন দুঃখে? শাইনা প্রায় অনেকক্ষণ পর চোখ মেলতেই দেখল মেয়ে হাত পা নেড়ে খেলছে, আর তার বাবা ঘুমিয়ে, মাথাটা কাত হয়ে আছে। সে ধীরে ধীরে আলতো হাতে মাথাটা বালিশে তুলে দিয়ে কপালে চুম্বন করল। তাজদার আচমকা বুকে হাত ভাঁজ করে পাশ ফিরে শুয়ে পড়ল। শাইনা তার বাহুতে থুতনি ঠেকিয়ে বলল, জেগে থেকে আদর নেওয়া হচ্ছে? সে তাজদার চুলে হাত গলিয়ে দিল। স্বপ্নে কি দেখলেন বাবু মশাই? এমা, ঘুমিয়ে পড়েছে নাকি? আমি ঘুমাচ্ছি, নো ডিস্টার্ব। সে শাইনাকে সরিয়ে দিতে চাইল।
শাইনা তাকে শক্ত হাতে ফিরিয়ে এনে তার বুকের উপর শুয়ে আঙুল দিয়ে মুখে আঁকিবুকি করতে করতে বলল, স্বপ্নে নিশ্চয় দেখেছেন আমার কোমরে চিমটি কাটছেন, গাল ছিঁড়ে দিচ্ছেন, অসভ্য অভদ্র লোক। বলতে না বলতেই শাইনা নিজের কোমরে বেশ জোরে একটা চিমটি টের পেল। ফলস্বরূপ ভীষণ রেগে মেগে সে তাজদার সিদ্দিকী গালে কামড় বসিয়ে দিল। তারপর সরে গিয়ে কোমরে হাত বুলাতে বুলাতে বলল, উফ, পুরুষ মানুষ কিভাবে এত জোরে চিমটি কাটে? এইসব তো মেয়ে মানুষের কাজ। তাজদার ফোনের স্ক্রিনে নিজের চেহারা দেখতে লাগলো। তারপর শাইনার দিকে চেয়ে বলল, দাঁত 32টার মধ্যে 20-25টা বসিয়ে দিয়েছ। এই মুখ নিয়ে আমি লন্ডন ফিরব কি করে? মানুষ কি বলবে? মাত্র 25? তাহলে তো 32টা দাঁত বসানো জরুরি। সে তাজদারের দিকে তেড়ে এলো। তাজদার বালিশ দিয়ে ধমাধম মারল তাকে। শাইনা তার বালিশ তুলে তাকে দ্বিগুণ মারল। বালিশ ছোঁড়াছুড়ি উতে গিয়ে যখন তাজনা কেঁদে উঠল, তখন দুজনকেই শান্ত হয়ে একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। শাইনা ধীরে ধীরে মাথা তুলে এক চোখ মাঝে মধ্যে খুলে খুলে দেখছে তাজনা আর কাঁদছে কিনা। তাজদারও এক চোখ খুলতেই শাইনার সাথে চোখাচোখি হয়ে গেল। সাথে সাথে দুজনেই একসাথে হেসে উঠল। শাইনা হাত ছুঁড়তে ছুঁড়তে তার গলা জড়িয়ে ধরল। তাজদার সিদ্দিকী তখনই তার গালে ঠোঁট চেপে ধরে বলল, কাল থেকে আর পাবেন না, স্টক আউট। পরদিন সন্ধ্যায় তাজদার এয়ারপোর্টের উদ্দেশ্য রওনা দিয়েছে। এয়ারপোর্টে রওশনারাকে নিয়ে আসার জন্য অনেক চেষ্টা করেছে রায়হান। শেষ পর্যন্ত সে সফল হয়েছে। তাজদার পুরোটা সময় মন খারাপ করে বসেছিল গাড়িতে। এইবারের যাত্রাটা সবচেয়ে জঘন্য। তবে শেষ মুহূর্তে মাকে এয়ারপোর্টে দেখে সে কিছুটা স্তব্ধ হয়ে গেল। খুশি হলেও তা প্রকাশ করল না। রওশনারা বেশিক্ষণ ছেলের দিকে চেয়ে থাকতে পারলেন না। চোখের পাতা কাঁপছে। সবার ইশারায় তাজদার নিজেই গেল মায়ের কাছে। সালাম করে বলল, এলাম। রওশনারা ভেবেছেন সে বলবে তার বউ বাচ্চাকে দেখে রাখতে, কিন্তু সে তা বলল না। শুধু এইটুকু বলল, আপনার রাগ পড়লে নাতনিকে একবার গিয়ে দেখে আসবেন। কিছুদিন পর হয়তো দাদা দাদু ডাকা শিখবে। আসি তবে। রওশনারা বোরকার অর্ণায় নিজের চোখ দুটো আলতোভাবে চেপে ধরলেন। তাজদার, দাঁড়াও। তাজদার থেমে গেল। রওশনারা চোখের কোণটা মুছতে মুছতে নিজের ব্যাগ খুলে কিছু খুচরো 1000 টাকার নোট বের করে দিলেন। এই বয়সে এই অবস্থায় এসব টাকা তাজদারের কোনো প্রয়োজন নেই। তবু ছোটবেলা থেকে মা যেমন করে দিয়ে আসছেন, আজও তেমন করেই দিলেন। আর তাজদার এইবারও নিল। মায়েদের কাছে ছেলেরা কোনোদিন বড় হয় না। আর মায়ের হাতের খুচরো টাকা সন্তানের কাছে কখনোই অপ্রয়োজনীয় হয়ে ওঠে না। টাকাগুলো নিয়ে সে নিজের হাতের মুঠোর দিকে তাকিয়ে থাকল। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর পকেটে ভরে এগিয়ে এসে মাকে জড়িয়ে ধরল। আম্মু। রওশন তার ডাকে হু হু করে কেঁদে উঠলেন। এইবার শক্ত করে জড়িয়ে ধরে পিঠে হাত বুলিয়ে ছেলের মাথায় চুমু খেলেন। তাজদার মায়ের হাত নিয়ে চোখে ছুঁয়ে বলল, সরি, আমি এইবার দেরিতে ফিরব। তাজনা আর ওর মাকে যত্ন করে পাঠিয়ে দেবেন ফাইনাল পরীক্ষার পর। আমি তিতলির বিয়ের সময় আসবো ইনশাল্লাহ। ঘুম থেকে ওঠার পর থেকেই তাসনুভার মুখ আষাঢ়ের আকাশের মতো থমথমে। আনিস শুরুতেই ব্যাপারটা লক্ষ্য করেছে, কিন্তু না দেখার ভান করে বসে আছে। তাসনুভার মেজাজ মর্জির কোনো ঠিক নেই। তার খুশি হওয়া আর অমাবস্যার চাঁদ দেখা দুটোই বিরল ঘটনা। মন খুব ভালো থাকলেও সে হাসে না, যেন হাসলে ট্যাক্স দিতে হবে। আজ অবশ্য চেহারায় বিষণ্ণতা নেই, তবে রাগের একটা কড়া আস্তর পড়ে আছে। আনিস মনে মনে কারণ হাতড়াল, কিন্তু ঝগড়া করার মতো কোনো লাকসুই সূত্র সে খুঁজে পেল না। এই মুহূর্তে আগ বাড়িয়ে কি হয়েছে জিজ্ঞেস করা মানেই বিপদকে দাওয়াত দিয়ে আনা। তখন সে এমন সব কাণ্ড কারখানার দায় তার উপর চাপাতে শুরু করবে যা আনিস দুঃস্বপ্নেও ভাবেনি। সে চুপচাপ তাসনুভাকে লক্ষ্য করতে লাগল। না, রাগী অবস্থায় তাসনুভাকে মন্দ লাগে না। রাগী চেহারায়ও তাকে যথেষ্ট নিষ্পাপ দেখাচ্ছে এই মুহূর্তে। সেটাই আনিসের জন্য চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। একে আসলে রাগ বলা ঠিক হবে না। রাগ আর অভিমানের মাঝে একটা সূক্ষ্ম সুতোর মতো তফাত আছে। মেয়েরা যখন খুব কাছের মানুষের ওপর অধিকার নিয়ে মন খারাপ করে, তখন সেটা হয়ে যায় অভিমান। রাগ করা সহজ, কিন্তু কারো উপর অভিমান করার জন্যে তাকে অনেক বেশি ভালোবাসতে হয়। তাসনুভা কিছুক্ষণ পরই ঘর থেকে বেরিয়ে গেল। মন ভালো থাকলে কিছু একটা বলতো, কিন্তু আজ কিছু বলল না। শাহিদা বেগমের গলা শোনা যাচ্ছে, সকালের নাস্তা তৈরি। আনিসকে এখনই খেয়ে দিয়ে অফিসের জন্য দৌড় দিতে হবে, কিন্তু তার আগে তাসনুভার রহস্যময়ী রাগের উৎসটা বের করা দরকার। সমস্যা হলো আজ সব কিছুতেই বড্ড দেরি হয়ে গেছে। সে বিছানায় বসে মোজা পড়ছে। সে সচরাচর খেয়ে দিয়ে একদম শেষ মুহূর্তে মোজা পড়ে। আজ নিয়মটা ভেঙে গেছে। তাসনুভা কিছুক্ষণ পর দরজার চৌকাঠে এসে দাঁড়ালো। বুকে হাত ভাঁজ করে সে কঠিন দৃষ্টিতে তার মোজা পড়া দেখছে। আনিস একটু অস্বস্তিতে পড়ল। খেয়াল করল তাসনুভার মেজাজ খারাপ হওয়ার কারণে তার নিজের ভেতরের গোছানো ভাবটা ওলটপালট হয়ে গেছে। অথচ সকালবেলা সে একদম টিপটপ, একটা সুতো এদিক সেদিক হওয়ার জো নেই।
অফিস থেকে ফেরার পর সে হয়তো একটু আলুথালু থাকে, কিন্তু যাওয়ার আগে সে অন্য একটা মানুষ। অথচ আজ বের হওয়ার আগেই সে অগোছালো হয়ে পড়েছে। জুনুনারার এই নিশারাপ রাগী মুখটা তার রুটিনের 12টা বাজিয়ে দিচ্ছে। সে মোজা পরা থামিয়ে একবার তাসনুভার দিকে তাকালো। মেয়েটার চোখে মুখে এখন যুদ্ধের আগাম সংকেত। আনিস প্রস্তুতি নিয়ে মনে মনে বলল, যুদ্ধ শুরু হতে যাচ্ছে এবং আমি যথারীতি নিরস্ত্র। যুদ্ধের প্রথম গোলাটা দাগল তাসনুভা। গলাটা বেশ সপ্তমে চড়িয়ে এসে বলল, আর কতবার ডাকলে আপনার কানে যাবে? আপনি কি এখন কানেও কম শুনছেন? আনিস চমকে মাথা তুলল। মিসেস যে কখন দরজার সামনে থেকে ভেতরে চলে এসেছেন সে টেরই পায়নি। অপরাধীর মতো বলল, যাচ্ছি। কখন? যখন সব বরফ হয়ে যাবে তখন? না, এই তো এখনই। তাসনুভা একটা নিঃশ্বাস ফেলে বলল, আর যেতে হবে না, আমি এখানেই নিয়ে আসছি। আনিস আর দ্বিরুক্তি করল না। মনে মনে সে খুশিই হলো। ডাইনিং টেবিলে বসে সবার সামনে জেরা করা যেত না। এখানে অন্তত কথা বলার জন্য কিছুটা নিরিবিলি সময় পাওয়া যাবে। খানিক বাদে তাসনুভা ট্রে হাতে ঘরে ঢুকল। তার বুকের উপর চওড়া করে মেলানো ওড়নার এক কোণা মেঝের ধুলো ছুঁয়ে গড়াগড়ি খাচ্ছে। আনিস আলতো করে ওড়নাটা তুলে তার কাঁধে তুলে দিল। নিচু গলায় জিজ্ঞেস করল, তুমি কি কোনো কারণে রেগে আছো? তাসনুভা ট্রেটা টেবিলের ওপর সশব্দে নামিয়ে রেখে বলল, না। আনিস একটা স্বস্তির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আচ্ছা, বাঁচা গেল। তুমিও বসো, একসাথে খাই। তাসনুভা গুমোট মুখে বলল, একসাথে খাবো বলেই এখানে এনেছি, একা খাওয়ার শখ আমার নেই। আনিস তখনও বিছানায় বসে। সে নিজের পায়ের দিকে তাকিয়ে এক মুহূর্ত ভাবল, আজ আর মোজা পরা হবে না। নিয়ম যখন একবার ভেঙেই গেছে তবে পুরোটা ভাঙাই ভালো। সে ধীরে ধীরে মোজা জোড়া খুলে ফেলল। তাসনুভা আর চোখে সেটা দেখল, কিন্তু কিছু বলল না। শুধু ঠান্ডা গলায় নির্দেশ দিল, খাওয়া শুরু করার আগে হাতটা স্যানিটাইজ করে নিন। হাত না ধুয়ে আবার খেতে বসবেন না। আনিস বাধ্য ছেলের মতো হাত ধুয়ে এলো। ছোট টেবিলটায় তারা মুখোমুখি বসল। দুজনের মাঝখানে ধোঁয়া ওঠা চায়ের কাপ, লাল আটার পাউরুটি, ফ্রুট জেলি, সেদ্ধ ডিম আর কলা। তাসনুভা সাধারণত সকালে খুব অল্প স্বাস্থ্যকর খাবারই খায়, তবে আজ ঘরোয়া আয়োজনে যা আছে তারা তাই নিয়ে বসেছে, কোনো বাড়তি আড়ম্বর নেই। তাসনুভা পাউরুটিতে জেলি মাখাতে মাখাতে একবার আনিসের দিকে তাকালো। আলতো করে পাউরুটিটা আনিসের দিকে বাড়িয়ে দিল। আনিস পাউরুটিটা নিল। জেলি মাখানো পাউরুটি দেখতে বেশ সুন্দর, অনেকটা শরতের মেঘের ওপর সূর্যাস্তের রঙের মতো। কিন্তু আনিসের মাথায় এখন মেঘ বৃষ্টির চিন্তা। আজ আকাশের অবস্থা ভালো না। সে পাউরুটিতে একটা কামড় দিয়ে নরম গলায় বলল, রাগের কারণটা যদি দয়া করে একটু জানাতে তাহলে আমার অফিস যাত্রাটা বেশ নিজঞ্ঝাট হতো। মনটা খচখচ করছে। তাসনুভা চায়ের কাপে চুমুক দিল। ধোঁয়া ওঠা চায়ের আড়ালে তার মুখটা খানিকক্ষণ অস্পষ্ট হয়ে রইল। তারপর সে নিষ্পৃহ গলায় বলল, রাগ করার জন্য কি সবসময় কারণ লাগে? কারণ ছাড়া কি রাগ করা যায় না? আনিস একটু থতমত খেল। এই ধরনের তর্কে জেতা অসম্ভব, তাই সে শান্ত স্বরে বলল, অবশ্যই যায়, তবে কারণটা জানা থাকলে সমাধান খোঁজা সহজ হয়। তাসনুভা এবার তার সেই বড় বড় চোখ তুলে তার দিকে তাকালো। সব কিছুর সমাধান হওয়ার দরকার নেই, কিছু জিনিস অমীমাংসিত থাকাই ভালো, এই কথা আপনিই বলেন। আনিস পাউরুটির টুকরোটা মুখে দিয়ে চিবোতে চিবোতে বলল, তুমি আমাকে দুশ্চিন্তায় ফেলে যে আনন্দটা পাও সেটা দিয়ে তোমার কি হয়? এই যে আমি এখন অফিস যাব, সারাক্ষণ মাথার ভেতর তোমার এই মুখভার ঘুরে বেড়াবে। কলম ধরতে গেলে মনে হবে কোথায় একটা ভুল করে ফেলেছি, ফাইল খুললে মনে হবে ফাইলে ভুল আছে। এই অস্বস্তিটা দিয়ে তোমার লাভটা কি? তাসনুভা চায়ের কাপ নামিয়ে রাখল। চোখের কোণে একটা চিকচিকে আলো দেখা দিল। খুব শান্ত গলায় বলল, মাঝে মাঝে দুশ্চিন্তা হওয়া স্বাস্থ্যের জন্য ভালো, এতে হার্ট সচল থাকে। আনিস দীর্ঘশ্বাস ফেলল। আমার হার্ট এমনিতেই সচল, তোমার এই অজানা রাগের চোটে সেটা এখন রীতিমতো দৌড়াচ্ছে। তাসনুভা এবার একটু নড়ে চড়ে বসল। একটা ডিম আনিসের প্লেটে তুলে দিয়ে বলল, বেশি কথা না বলে ডিমটা খান। সেটা খাবো, কিন্তু কেন রেগে আছো সেটা বলে দাও। বলে দিলে কি হবে? ওতে তো অনেক কিছুই পারে, আমি শুনতে চাই। আনিস ডিমটা মুখে দিয়ে তার দিকে চেয়ে রইল। তাসনুভা ভ্রু নাচালো, হাত ঘুরিয়ে বলল, অমনি কথা বন্ধ। আনিস পানির গ্লাস টেনে নিল, গলা ভিজিয়ে বলল, আচ্ছা, অফিস থেকে এসে বাকি কথা হবে। যেহেতু বলতে চাচ্ছ না, আমি জোরাজুরি করব না। আনিস দ্রুত হাতে খাওয়া দাওয়া শেষ করে চেয়ার ছাড়ল। ঘড়ির কাঁটা এখন তাকে তাড়া দিচ্ছে,
কিন্তু মনের ভেতরের কৌতূহলটা তখনও থিতু হয়নি। অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ার ঠিক আগ মুহূর্তে সে আচমকা তাসনুভার পেছনে গিয়ে দাঁড়ালো। নিচু হয়ে ওর কাঁধে খুব কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, রাগটাকে একটু ছুটি তো দিতে পারো, বেচারা আর কত খাটুনি খাটবে। তাসনুভা আস্তে করে বলল, ওকে। মাথা দিয়ে তার মাথায় একটা টোকা দিয়ে আনিস বলল, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আনিস বেরিয়ে গেল। তাসনুভা দ্রুত পায়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। তার রাগের কারণটা ছিল কাল রাতে সে খেয়াল করেছে আনিসুজ্জামান তার বিজনেস পেজটাতে এখনও ফলো দেননি। এই সামান্য অবহেলার জন্য তার অভিমান আকাশ ছুঁয়েছে। যদিও আনিসুজ্জামান তার সেই সূক্ষ্ম অভিমান বিন্দুমাত্র আঁচ করতে পেরেছে কিনা তা নিয়ে তার বিস্তর সন্দেহ। মন খারাপ নিয়ে ভাবতে ভাবতে অজানা এক কৌতূহলে সে মোবাইল হাতে নিয়ে আনিসুজ্জামানের আইডিতে ঢুকল। আর ঢুকেই তার বুকটা ধক করে উঠল। আনিসুজ্জামান তার পেজটা শেয়ার দিয়ে লিখেছে, এটা আমার বউয়ের পেজ, ভাই বন্ধুরা সবাই ফলো দিয়েন। তাজদার সিদ্দিকী কমেন্ট করেছে, বোঝা যাচ্ছে এই পোস্টের পেছনে পাশের বাসার ভাবির অনেক চোখের পানি আছে। তৌসিফ কমেন্ট করেছে, নির্ঘাত কোনো বিশাল ঝগড়া হয়েছে আর সেই ড্যামেজ কন্ট্রোল করতেই আনিস সাহেবের এই আকুতি, ভাই আমার বেঁচে থাক। তাসনুভা ঠোঁট কামড়ে হেসে ফেলল। ঠিক তখনই নিচে তাকিয়ে দেখল আনিস বাইক স্টার্ট দিচ্ছে। তার হাসি মুখ দেখে সে কপাল কুঁচকে চেয়ে আছে, কিছুটা বিচলিত, কিছুটা বিভ্রান্ত হয়ে। তার মানে আর আগের কারণ ওটা ছিল? সত্যি এই মেয়েটা পারে দটে। তাসনুভা তাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে ভীষণ লজ্জায় পড়ে গেল। নিজের এই ছেলে মানুষই ধরা পড়ে যাওয়ায় সে অপ্রস্তুত। বারান্দার গ্রিল ঘেঁষে থাকা টপ থেকে একটা ফুল ছিঁড়ে সে নিচের দিকে ছুঁড়ে মারল। তারপর এক ছুটে ঘরের ভেতর চলে গেল। ফুলটা টুপ করে গিয়ে পড়ল আনিসের হেলমেটের কাছে। আনিস বাইক থামিয়ে ফুলটা হাতে নিল। ছুঁড়ে দিল, কিন্তু ফুল তো দিল। তাজদার সিদ্দিকী গম্ভীর গলায় বলল, না আর সম্ভব না, এখানে একটা বিয়ে আমাকে করতেই হবে। প্র্যাকটিক্যাল চিন্তা করে দেখলাম একটা মাত্র বউ নিয়ে সুখী হওয়া অসম্ভব ব্যাপার। বিজ্ঞানের সূত্র মতে ইম্পসিবল। জীবনে বৈচিত্র্য দরকার। ওপাশ থেকে বিন্দুমাত্র বিচলিত না হয়ে ঝরঝরে গলায় জবাব এলো, বিয়ে যখন করবেনই তখন কিছু জরুরি আলাপ সেরে ফেলি। বাংলাদেশ থেকে কি আমি বেনারসি পাঠিয়ে দেব? দাদুর দেওয়া গয়নাগুলো কিন্তু আলমারিতে তোলা আছে, বেশ পুরনো গয়না, খাঁটি সোনা আছে ওতে। ওগুলো পাঠিয়ে দিচ্ছি, নতুন করে সোনাদানা কেনার কোনো দরকার নেই। হাদুস তসরুফে আছে, বিয়েতে যত কম খরচ বরকত তত বেশি। কি বলেন? আপনার দ্বিতীয় বউয়ের জন্য দোয়া রইল। তাজদার কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। রাগটা ফেটে বের হওয়ার কথা, কিন্তু অদ্ভুত কারণে তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। মানুষের রাগ কি বাষ্পীভূত হয়ে মেঘ হতে পারে? না, এরকম একটা বেঈমান বউ ঘরে ঘরে থাকা দরকার। সে কেন একা একা এই আগুনে পুড়ে খাবে? সবার পোড়া উচিত। এমন আনন্দময় মড়ক সারা দেশে ছড়িয়ে পড়া প্রয়োজন, ভীষণ প্রয়োজন। সাইনা বুকের নিচে বালিশ রেখে বিছানায় শুয়ে পা নাড়তে নাড়তে বলল, আমার সতীনকে আমি কি কি দেব তার লিস্ট আমি তৈরি করে দুপুরের মধ্যে আপনাকে পাঠিয়ে দিচ্ছি। কথা দিচ্ছি আমি খুব ভালো একজন সতীন হব। তাজদার রেগে বলল, তুই ওটাই পারবি। আম্মা আমাকে একটা বেয়াদবের সাথে বিয়ে দিয়েছে, তুই আমাকে আর ফোন দিবি না বেঈমান। সাইনা হেসে হেসে বলল, সতীন আসার পর দেব না, সতীন আসার আগে তো দিতেই পারি। না, দিবি না। দেব সতীন। আরেকবার সতীন সতীন করলে দেশে এসে তোর গলা টিপে ধরব। সাইনা হেসে উঠল আরও জোরে। ভাদ্র মাসে কুকুর পাগল হয়, শ্রাবণ মাসে কি মহিষও পাগল হয় নাকি? এই বেঈমান, মহিষ কাকে বলছ? মহিষকেই। না না, যে গাপুস গুপুস করে মহিষের মাংস খায়, গপ 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 করে। তোমার মনে একটু ফুর্তি কিসের? আমি তো দেশে নেই। বলবো তো বলবি না? তুই তুকারি কেন করছেন তাজদার সাহেব? তোকে ভালো কথা বললে তুই শুনিস? তুইও তো শুনিস না। তাজদার চুপ হয়ে গেছে, নিঃশ্বাস নিতে পর্যন্ত ভুলে গেছে। সাইনা বলল, আমি ঠিক করেছে যে আমাকে তুই তুকারি করবে, আমিও তাকে তুই তুকারি করব। বাজে কথা বাদ দে। দিলাম। মনে এত ফুর্তি কেন বলি? তাজদার সিদ্দিকী আর কিছু বলল না। গোয়ারটাকে সর্বোচ্চ রাগিয়ে দেওয়ার মিশনে নেমেছে সাইনা। বলল, আজ বহুদিন পর মেসেঞ্জারে দিলাম। একজন মেসেজ দিল, ভাবি আপনার স্বামী কি বিদেশে? আপনি কি একাকিত্ব বোধ করছেন? একা একা সময় না কাটলে? সাথে সাথে ওপাশটা গর্জে উঠল, থামর, ওই আইডির লিঙ্ক দাও। পুরোটা শুনুন। না, শুনতে চাই না। আরে শুনুন। আমাকে বলল, তুই বেঈমান, লিঙ্ক দিবি কি না? সাইনা গজগজ করে বলল, আজ তো একটা বেয়াদব গোয়ারের সাথে আমার মতো ভোলা ভালা মেয়ের বিয়ে দিয়েছে সবাই মিলে, জীবনেও কাউকে মাফ দেব না আমি। তাজদার ফোন কেটে দিয়েছে, মেসেজ দিয়েছে, লিঙ্ক কোথায়?
হোয়াই ইজ লিং? শাইনা পেট চেপে ধরে উচ্চস্বরে হাসছে, চোখে পানি চলে এসেছে হাসতে হাসতে। লিঙ্ক বলেছি, সাবধানে টাইপ করা উচিত। হা, আর মাত্র 6 মাস, তুই আয় আমার কাছে, তারপর তোর কি অবস্থা করি দেখ। ডিম দেবেন, আমি ছানা ফুটাবো, এই আর কি। আর কোনো রিপ্লাই এলো না। শাইনা বিছানায় শুয়ে হাসছে। তাজনা তার মাকে অবাক চোখে দেখছে। মা এভাবে হাসছে কেন? ঘণ্টা 2 পর হুট করে মেসেজ এলো, ওই ভেড়ার আইডি খেয়ে দিয়েছি। একাকিত্বের পিরিতি আর কার কার সাথে চলে সেটা দেখার জন্য তোর আইডিও আপাতত আমার হাতে। বেস্ট অফ লাক, সি ইউ ইন লন্ডন। বাকি হিসেব তখন সশরীরে বসে হবে। শাইনা হতচকিত, বিস্মিত হওয়াত। পাশের বাসার এইসব বেয়াদবকে বিয়ে করে ভাগ্যিস ইজ্জত সম্মান বাঁচিয়েছে সে, নইলে একে বিয়ে করত কে? ভাইয়ে ভাইয়ে ভাইয়ে, ব্যাং লাফ দিয়ে তৌসিফের সামনে এসে পড়ল তিতলি। হাঁপাতে হাঁপাতে বলল, তুমি গান গাইবে আর আমি দুলে দুলে নাচব। শাওন ভাই ভিডিও করবে। আমি এক্ষুনি শাওন ভাইকে ডাকছি, ভাবিদেরকেও ডাকছি। তৌসিফ গিটারটা তার হাত থেকে নিয়ে বলল, কিন্তু আমি তো গান জানি না। তিতলি বলল, জানি, কিন্তু সবাই না থাকলে তখন ভালোই জানো। এখন কেউ নেই, সবাই আসার আগে একটা গান করো। কোন গানটা? মন বোঝে না। তৌসিফ হতাশ হয়ে বলল, মনে পড়ছে না পুরোটা। তিতলি তার মাথায় গুঁতা দিয়ে বলল, যেটা মনে পড়ে সেটা গা না ভাই। আচ্ছা, রোজ বিকেলে আতর ঢেলে তোকে সাজাবই, মেলায় যাব রিকশা চড়ে, বসবি পাশে তুই। বন্দি আছে হাজার আশা বুকের মাঝে দেখ, একটু চিনে নিলেই হব দুজন মিলে এক। তবু স্বপ্নেরা মুখ তোলে না, ও মন বোঝে না, বোঝে না, বোঝে না, মন বোঝে না, বোঝে না, বোঝে না। তিতলি ধেই ধেই করে আপন মনেই নেচে যাচ্ছিল। তখনই শাওন ধপাস করে ছাদের দরজা ঠেলে ঢুকল। কপালে 3টি ভাঁজ। সে মাথায় হাত দিয়ে আকাশ পাতাল কাঁপিয়ে বলে উঠল, সর্বনাশ, মহা সর্বনাশ। তৌসিফ আরাম কেদারায় আধ শোয়া হয়ে গান গাইছিল। ধরপড়িয়ে উঠে বলল, কি হলো? তাজ ভাই কি স্টোরি দিয়েছে একবার দেখ। এই ভর সন্ধ্যায় এত বিরহ কিসের? তৌসিফ অনিচ্ছা সত্ত্বেও মোবাইলটা হাতে নিল। স্ক্রিনে ফুটে উঠল, নীলচে পাহাড়ের চূড়ায় একা একা দাঁড়িয়ে আছে তাজদার সিদ্দিকী, দৃষ্টি দিগন্তের ওপারে। ব্যাকগ্রাউন্ডে গান বাজছে, আমার বিচার তুমি করো, তোমার বিচার করবে কে? তৌসিফ আর শাওন গভীর মনোযোগ দিয়ে স্টোরিটা দেখছে। তখনই হাসতে হাসতে উদয় হলো শাইনা, তার কোলে তাজনা। মা মেয়ের হাসির দমকে সবাই চমকে তাকালো। শাওন আর তৌসিফ একে অপরের দিকে তাকালো। তাদের আর বুঝতে বাকি রইল না তাজদার সিদ্দিকী বিলেতে বসে কেন এমন বিচিত্র নাটকের মঞ্চ সাজিয়েছেন। এই গান কার জন্য আর এই বিচার কার কাছে চাওয়া হচ্ছে সেটা দিবালকের মতো পরিষ্কার। দুটো মানুষ মাইলের পর মাইল দূরে থেকেও কিভাবে এত ঝগড়া করতে পারে সেটা তারা বুঝতে পারছে না। আনোয়ারা বেগম নাতির সাথে কথা বলতে বসেছেন। পুত্রবধূ রওশনারা তার নাতি বউকে বাড়ি নিয়ে আসায় তিনি বেশ খোশমেজাজে আছেন। ভিডিও কলে তাজদার সিদ্দিকী কিছু একটা চিবোচ্ছে, পাশাপাশি নিজের কাজও করে যাচ্ছে। তিনি বললেন, দাদু ভাই, দূরে থাকলে শুনেছি মহব্বত বাড়ে, তোমাদের কি কমছে নাকি? শুনলাম দুজন আবারও ঝগড়া করেছ। বেঈমানটা এসব বলেছে? না, কিন্তু ঝগড়া কি নিয়ে? আর বেঈমান আবার কেমন ডাক? তাজদার গুমট ছেলেলে বলল, ওকে জিজ্ঞেস করো। এত রাগ কেন? এমনি। এমনি আবার কি? দূরে থেকে অত ঝগড়া করতে আছে বুঝি? পাশে শাইনা চুপটি করে বসে আছে। ক্যামেরা তার দিকে ঘুরলে সে তাজদারকে জিভ বের করে দেখাচ্ছে। তাজদার বলল, দূরে আছি বলেই তো ঝগড়া করছি, কাছে এলে করবে না বলছ? তাজদার বিরক্ত, মহাবিরক্ত। ওটা আবার বলে দিতে হয়? দূরে থাকলেই ঝগড়া হয়, আর কাছে এলে শুধু ভালোবাসাবাসি হয়। ননসেন্স, কেউ বোঝে না সেটা, তার গাধিটাও না।